আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিন নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন। স্থানীয় সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও জানান তারা। আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন, ফলে সেবা গ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সময় বেঁধে দেওয়ার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে এই আন্দোলনকে সংহতি জানিয়ে ঢাবি উপাচার্য জানান, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিপুল দেবরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার 38 ঘণ্টা পার না হতেই বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সাম্য হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন ঢাবি শিক্ষার্থীরা। এই সময় তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিও তুলে ধরেন। একই সঙ্গে এই ধরনের হত্যার ঘটনা যাতে আর না ঘটে সে দাবি জানান। প্রশাসনকে এ হত্যার দায় নিতে হবে বলেও দাবি করেন তারা। প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে বিক্ষোভ কর্মসূচিতে আসেন বিভিন্ন বিভাগের শিক্ষক সহ ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, দোষীদের বিচার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোন রকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকব। অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল জানান, ক্যাম্পাসকে অস্থিতিশীল রাখতে পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে বসে আছে। এমনই একটা সময় এই বিশ্ববিদ্যালয়কে অস্থির করবার জন্য পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। পরাজিত সৈনিক তারা এখনো ঘাপটি মেরে আছে, যখন অন্ধকারের ভিতরে তারা ছুরিকাঘাত করবে। বিপুল দেবরায়, আরটিভি, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, এমনটা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় নিজ কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন প্রশ্ন তোলেন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। যত দেরি হচ্ছে মানুষ তত দুশ্চিন্তায় পড়ছে। এই সরকার বিনিয়োগ সম্মেলন করে চিটাগং পোর্ট হ্যান্ড ওভার করছে, এসব করার অধিকার তাদেরকে দিয়েছে, এমন প্রশ্নও তোলেন স্থায়ী কমিটির এই নেতা। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মূল দায়িত্ব রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে 10:30টায় জাতীয় সংসদের এলটি হল ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক শুরুর আগে এসব কথা বলেন তিনি। এই সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংস্কার কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশনের এখনই কাজ শুরু দরকার বলেও মন্তব্য করেন তিনি। এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে।
নিজেদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার দেশটি জানায় বাংলাদেশ থেকে শুধুমাত্র জওহরলাল নেহেরু বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করে। বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থল বন্দর দিয়ে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে স্থল বন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। আজকের মধ্যে 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করা না হলে সোমবার থেকে মাঠের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এছাড়া এবার জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। ঢাকার সরকারি ছাত্রী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ জারির দাবিতে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধিরা এই ঘোষণা দেন। ইডেন মহিলা কলেজের ভেতরে 1 নম্বর ফটকের কাছে এই সংবাদ সম্মেলন হয়। এই সময় 7 কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জুলাই আগস্টে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের 2 মামলায় 6 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা মামলায় 4 জন ও মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুক সহ 2 জনকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রমে নিয়ে রিভিউ শুনানিতে সময় নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরবর্তী শুনানি হবে 1 জুলাই। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ পরবর্তী শুনানির এই দিন নির্ধারণ করেন। এর আগে 27 এপ্রিল শুরু হওয়া শুনানি আজ পর্যন্ত মুলতবি ছিল। আজকের শুনানিতে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিচার বিভাগের পদাধিকারীদের উপরে রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে। মূলত এই কারণেই তাদের অ্যাপ্লিকেশনটা করা, যে তাদের যদি একটা ডিগনিফাইড অবস্থায় যদি তাদেরকে অবস্থান না দেওয়া হয় তবে বিচারিক কার্যক্রমের যে ব্যাহত হয় সেটাই কোর্টের সামনে তুলে ধরা। আর মন্ত্রিপরিষদের অ্যাপ্লিকেশনের বেসিসে এটা আর্জেন্ট হয়েছে। এটা আগামী 1 জুলাইতে আবার শুনানি হবে। পুঁজিবাজারের উন্নয়নের প্রধান উপদেষ্টা দেওয়া 5 নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরা। তবে বিদেশি বিশেষজ্ঞ ছাড়াই নিয়ন্ত্রক সংস্থা নিজেই বাজার সংস্কার করতে পারে এমন মত দিয়ে বাজার সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেকের বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল 5,775 পয়েন্ট। তবে বৃহস্পতিবার দিন শেষে সূচক কমে দাঁড়ায় 4,781। এতে দেখা যায় গত 8 মাসে অর্থাৎ বর্তমান কমিশনের সময়ে অন্তত 90,000 কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারীরা। এ অবস্থায় বাজার স্বাভাবিক করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5টি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে দেশীয় সরকারি মাল্টিন্যাশনাল এবং বেসরকারি কোম্পানিগুলোকে বাজারে অন্তর্ভুক্ত করা, বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে 3 মাসের মধ্যে সংস্কার করা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে আনা। তবে বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। এসিসি নিজেই কিছু স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে 1 মাস 1.5 মাসের মধ্যে করে ফেলতে। এসব সংস্কার কমিটি করে 8 মাসেও কিছুই হয়নি। বাইরে থেকে কাউকে আনতে চান তাহলে এমন কোনো ব্যক্তিকে নিয়ে আসুন যার ফ্রন্টিয়ার মার্কেট বা সদ্য ইমার্জিং মার্কেট সম্বন্ধে ভালো ধারণা আছে। সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলেও আশা তাদের। সরকার যদি খুব সিরিয়াস হয়ে এদেরকে নিয়ে আসতে পারে, আগামী একটু সময় লাগবে, 3 থেকে 6 মাস হতে লাগবে, কিন্তু এর মধ্যেও যদি আনতে পারে আমার মনে হয় সেটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন হবে।
উৎপাদনে না থাকার পরও বাংলাদেশে অনেক কোম্পানির শেয়ারের দর বেড়ে যায় বলে অভিযোগ করেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি। রাফায়েল বিমান আর কি JD-10 বিমান চায়নার, শুনলাম ওই চাইনিজ কোম্পানির শেয়ার নাকি 40% বাড়ে গেছে, আর ওই রাফায়েলের দাম নাকি কমে গেছে 8 না 10% ওই শেয়ার বাজারে। এটা তো একটা কারণ হলো, কিন্তু বাংলাদেশে আমি দেখি যে যেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, লসে যায়, সেগুলি শেয়ারের দাম বেড়ে যায়। বাজার থেকে লুণ্ঠন করতে ফ্যাসিবাদের সময় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। ধ্বংস করছে নিজস্ব ক্ষমতাকে আরো বৃদ্ধি করার জন্য। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সুলতান, জিল্লু, কঙ্করাজ এমন সব বাহারি নাম দেওয়া হয়েছে গরুর। বাহারি জাতের বাহারি এইসব গরুর দাম হাঁকা হচ্ছে ৭৬,০০০ থেকে শুরু করে ১২ লাখ টাকা পর্যন্ত। নারায়ণগঞ্জের RK এগ্রোতে এমন সব বাহারি গরু দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন প্রতিনিয়ত। কোরবানির ঈদ যত এগিয়ে আসছে, বেচা বিক্রিও তেমন বাড়তে শুরু করেছে। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের আজ থাকছে ৩য় পর্ব। ছবি তুলেছে নাজমুল হোসেন সাইমন। পছন্দ করে নাম দেয়া হয়েছে সুলতান। বেশভূষাও সুলতানের মতো, স্বভাব কিছুটা ঠান্ডা। রাজস্থানী হাসা জাতের এই গরুর ওজন 1 টনের বেশি। এরই মধ্যে বিক্রিও হয়েছে সুলতান। তবে খামারের মূল আকর্ষণ জিল্লু। ভুট্টি জাতের কালো গরুর নাম রাখা হয়েছে সিনেমার চরিত্র থেকে, তাই দর্শনার্থীদের আকর্ষণও বেশি জিল্লুর দিকে। চলছে দরদাম। জিল্লুটা দামাদামি হচ্ছে, আমাদের আস্কিং প্রাইস 2.5 লক্ষ টাকা। কঙ্করাজ জাতের বিশাল শিংওয়ালা গরু দুটি দেখলে পছন্দ হবে যে কারোরই, তাই আগে ভাগেই 18 লাখ টাকায় কিনে নিয়েছেন এক ক্রেতা। দাম দর গতবার চেয়ে একটু বেশি মনে হচ্ছে, যে এই গরুগুলা দেখে আমার অনেক ভালো লাগতেছে। সবগুলো গরুই সুন্দর, দামটার ব্যাপারে একটু বেশি মনে হয়। খামারটিতে আছে ক্রেতা দর্শনার্থীর ভিড়। কেউ দরদাম করছে, আবার কেউ নির্দিষ্ট করে যাচ্ছেন পছন্দের গরু। 2-4-5-7 বছর ধরে যাই কিনতেছি, হাঁসাটাই কিনছি বেশি। বাবার সাথে এখানে আসছি গরু কিনতে, ইনশাআল্লাহ গরু পছন্দ করে বাসায় নিয়ে যাব। বাচ্চা নিয়ে আসছি, ভয়ের কিছু নেই। বাচ্চারা যারা আছে ওরা অ্যাকচুয়ালি গরু এবং ছাগল দেখে একটু খুশি হয়। শুধু এমন বড় গরুই নয়, সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখেছে খামারের মালিক। ছোট আকারের গরু ওজন করে আর বড়গুলো বিক্রি হচ্ছে দরদামের মাধ্যমে। 65,000 টাকা থেকে শুরু করে 12 লক্ষ টাকার পর্যন্ত গরু আছে। এর মধ্যে যার যেরকম রেঞ্জের প্রয়োজন, আশা করি এখানে আসলে তার যে চাহিদা, সেই চাহিদা অনুসারে পশুটি এখান থেকে সে ক্রয় করতে পারবে। শুধু গরুই নয়, খামারটিতে আছে নানা ধরনের মহিষ ও ছাগল। জাত ভেদে খাসি বিক্রি হচ্ছে 18,000 থেকে লাখ টাকায়। রাজস্থানী খাসি আছে বিভিন্ন জাতের, সুজাত আছে, বিটল, বারবারি। শাকিবুর রহমান, RTV, ঢাকা। চট্টগ্রামের বাজারগুলোতে আবারও বেড়েছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্রের দাম। প্রতিটি সবজি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাদ পড়েনি মাছ, মাংস। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে চিংড়ি সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম। ব্রয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, গরুর মাংস 800 থেকে 900 টাকা কেজিতে। আবারও দাম বাড়ায় চাপ সামলাতে দিশেহারা সীমিত আয়ের মানুষজন। বাজার বিশ্লেষকরা বলছেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং সরবরাহ ব্যবস্থায় ঘাটতির কারণেই এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে। 5 দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল। ভোর 6টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে বলে জানান রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। তিনি বলেন, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার ভোর 6টা থেকে চন্দ্রখোলা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপথ বিভাগ রাঙ্গামাটির দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলী নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে ভোর 6টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে। মাদারীপুরে আড়িয়ালখা নদে ট্রলার ডুবিতে নিখোঁজের 2 দিন পর সুমন সিপাহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শনিবার দিনব্যাপী নদের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েও খুঁজে পাওয়া যায়নি সুমনকে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে গোসল করতে নেমে ছবি তোলার সময় সিফাত নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।
সকালে সিফাতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তিনি বাঁশবাড়িয়া ও সমুদ্র উপকূলে বেড়িবাঁধ সংস্কারে একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। 4 বছর পর চালু হতে যাচ্ছে পাবনার সুগার মিল। আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হওয়া মিলটি চালুর খবরে আশার আলো দেখছেন চাষি ও শ্রমিক কর্মচারীরা। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান সংশ্লিষ্টরা। পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 1992 সালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ায় 60 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় পাবনা সুগার মিল। উদ্বোধনের পর 1998-99 অর্থ বছরে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরুর পর দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ছিল 1500 মেট্রিক টন। 2020 সালে দেশের আরও 5টি সুগার মিলের সঙ্গে পাবনার এই মিলটিও বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। আন্দোলনের পরও মিলটি আর চালু হয়নি। অবশেষে গেল বছরের ডিসেম্বরে মিলের আখ মারাই স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। আর চিনিকল চালুর খবরে খুশি আখ চাষি শ্রমিক কর্মচারীরা। মিল চালু হলে এই এলাকা হেবি উন্নত হবে, কৃষকের মুখে হাসি আসবে। চাষিরা অ্যাক্টিভ আছে, সিদ্ধান্ত এখন আসতে চলেছে, তো আপনি খুব খুশি আর কি। চালু ছিল, সবাই খুশি আনন্দ। মিলটা যদি চালু করে আমার বাজারে আবার চিনি কম দামে দিতে পারবো। হাজারো মানুষ আখ লাগাবে, শ্রমিকরা বাঁচবে, ব্যবসায়িকরা ব্যবসা করে খেতে পারবে এবং রাষ্ট্রেরও অনেক লাভবান হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চিনিকল চালু হবে, তবে জনবল সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা জানান এই কর্মকর্তা। আমাদেরকে আখ প্রাপ্তিটা নিশ্চিত করতে হবে যেন পর্যাপ্ত সময় পর্যন্ত মিলটা চালু রাখা যায়, এবং সেই সাথে জনবল, এবং যেহেতু এটা মারাই কার্যক্রম স্থগিত আছে সেক্ষেত্রে এখানে বড় ধরনের মেরামত কার্যেরও প্রয়োজন হবে। দ্রুত সংকট নিরসন করে চিনিকলটি চালুর দাবি আখ চাষি ও স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।